আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফাতেমা সিদ্দিকী ছন্দা, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশন কনসালটেন্ট। রোজায় অ্যাসিডিটি দূর করব কিভাবে, এটা অনেকের মাথায় ঘুরছে। আসলে রোজার সময়ই আমরা শুধু অ্যাসিডিটি নিয়ে কথা বলি এবং অন্যান্য সময় এই ব্যাপারটা ভুলে যাই। এটা একটা বড় ভুল আমাদের জন্য। অ্যাসিডিটি সব সময়ের জন্যই কিন্তু খারাপ। রোজায় যেমন খারাপ, রোজার বাকি 11 মাস যখন আমরা সাফার করি সেটাও খারাপ। তো যাই হোক, রোজার সময় বেশি আমাদের নজরে আসে কারণ আমাদের অনেক আমল করতে হয়। অনেকে আছে অ্যাসিডিটির কারণে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ইবাদতও করতে পারছে না। তো যা সব কিছু মিলিয়ে আসলে আমরা যদি ইবাদত করতেও চাই, সুস্থ থাকতে চাই, সব কিছুর জন্য কিন্তু অ্যাসিডিটিকে কমানো খুব জরুরি। আর আমাদের বর্তমান সময়ে যেটা দেখা গেছে, অ্যাসিডিটিটাকে একটা কমন সমস্যা হিসেবে মানুষ নিয়ে নেয় এবং এটার ব্যাপারে অনেকটা উদাসীন, যে কারণে তারা আসলে প্রপার স্টেপটা আসলে নিতে চান না। আর মানুষের একটা সহজ একবারে সাইকোলজি হচ্ছে যে সব কিছুর সমাধান আসলে সহজভাবে আমরা পেতে চাই। অ্যাসিডিটি দূর করার জন্য আমরা আসলে গ্যাসের ওষুধকে এতটাই বেশি প্রাধান্য দিই যে এটা আসলে এখন গ্যাসের ওষুধ খাওয়া এখন একটা ফ্যাশনের মতো হয়ে গেছে। এখনকার সমাজে বর্তমানে বাংলাদেশে এমন একটা ঘরও খুঁজে পাওয়া যাবে না যেখানে আসলে গ্যাসের ওষুধ নাই, অথবা একজন মানুষ দিনে 2 থেকে 3 বার গ্যাসের ওষুধ খাচ্ছে না। এই বিষয়টাকে আসলে কমিয়ে আনার জন্য আমাদের সচেতনতা খুব ইম্পর্ট্যান্ট এবং যত বেশি আমরা আমাদের জীবনযাত্রার উপর নিয়ন্ত্রণ আনতে পারবো তত বেশি কিন্তু আমরা ওষুধ ছাড়া জীবনযাপন কিন্তু আমরা শুরু করতে পারবো। তো সব কিছু আসলে নির্ভর করছে আমাদের চিন্তার উপর। আমরা আসলে জানি যে ওষুধের সাইড ইফেক্ট অনেক বেশি, তারপরেও কিন্তু আমরা আমাদের অভ্যাসটাকে পরিবর্তন না করে সেই ওষুধ কন্টিনিউ করে যাচ্ছি এবং একটা সময় দেখা যায় এই ওষুধ খেতে খেতে অনেক মানুষেরা যেটা হয়, পাকস্থলীর কার্যক্ষমতা কমে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে কিডনির উপর অনেক বিরূপ প্রভাব পড়ছে। মানুষ আসলে একটা সহজ সমাধান করতে চেয়ে আরও জটিলতাকে বাড়িয়ে দিচ্ছে। তো রোজায় অ্যাসিডিটি দূর করার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন। আমাদের মাথায় রাখতে হবে যে রোজা বা রোজা ছাড়া অ্যাসিডিটি হওয়ার একমাত্র কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং নিয়ম মেনে না চলা। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? অ্যাসিডিটি কমানোর জন্য আমরা প্রথমেই যেটা চিন্তা করব সেটা হচ্ছে একটা নিয়মের মধ্যে চলে আসা। প্রথমে আগে বলে নিই যে আসলে অ্যাসিডিটি কী। পাকস্থলীতে আমাদের সবসময় কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে। ন্যাচারালি এটা 2.5 থেকে 3 ঘন্টা পরপরই নিঃসরণ করে পাকস্থলী। কেন করে সেটা আমাদের জানতে হবে। ন্যাচারালি আমরা যখন কাজে ব্যস্ত থাকি অথবা সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা মানুষই আসলে ব্যস্ত, এই সময় দেখা যায় আমরা 2.5 থেকে 3 ঘন্টা পরপর কিন্তু আমাদের এক ধরনের ক্ষুধার ফিলিংস হয়, কেমন। কিন্তু আমরা যেহেতু এত ব্যস্ত, আমরা বুঝতেই পারি না যে হয়তো এখন কিছু হালকা কিছু খাওয়ার সময় নাকি ভারী খাবার খাওয়ার সময়। আমরা নিজেদের দিকে এতটাই উদাসীন যে বুঝতেই পারি না যে পাকস্থলী যে আমাদের মেসেজটা দিচ্ছে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যে ছাড়ছে, কী জন্য ছাড়ছে, মেসেজটা পাচ্ছি যে হয়তো হালকা ক্ষুধা লাগছে, কিন্তু আমরা অ্যাভয়েড করে যাই। যে কারণে দেখা যায় হয়তো 9টার সময় আমার হালকা ক্ষুধা লাগছে, কাজ শেষ করতে করতে 10টা 11টা বেজে যাচ্ছে, খাওয়াটা হয়ে যাচ্ছে আরও 1-1.5 ঘন্টা দেরি। এই অ্যাসিড তো আসলে নিঃসৃত হতেই থাকে, পাকস্থলীর কাজই যেহেতু অ্যাসিডটাকে নিঃসরণ করা, সো ওটা কিন্তু আরও 1.5 ঘন্টা বেশি নিঃসৃত হওয়ার কারণে পাকস্থলী কিন্তু ততক্ষণে গ্যাসে একদম ফুল হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে যখন একজন মানুষ খাবার খেতে যায় তখন দেখা যায় তার 2 ধরনের ফিলিংস হয়। এক হচ্ছে মনে হয় যে ক্ষুধা লাগছে না, আর সেকেন্ড হচ্ছে খেলেও মনে হচ্ছে যে এটা হজম হচ্ছে না, অস্বস্তি লাগছে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। মানুষের যে হিউম্যান বডিটা এমনভাবে তৈরি, 2.5 থেকে 3 ঘন্টা পরপর এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিঃসৃত করবে, কারণ সে আসলে খাবার চায়। এজন্য আমরা বলি যে খাবারকে আপনারা ভাগ করে ফেলেন। প্রধান খাবার 3টা থাকুক, পাশাপাশি স্ন্যাক্স হিসেবে আপনারা 2 ধরনের খাবার, 2 বেলা বা 3 বেলা খাবার রাখতে পারেন। তো খাবারের সময়ে পাকস্থলী যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে ছাড়ে, পাশাপাশি একজন মানুষ যখন খাবার দেখে, কোনো সুস্বাদু খাবার দেখে বা কোনো সুস্বাদু খাবারের গন্ধ শুনে বা কোনো খাবার নিয়ে যখন কথা হয়, তখনও কিন্তু ব্রেনের সিগন্যালের কারণে পাকস্থলী এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে ছাড়তে থাকে। তো সব কিছু মিলিয়ে পাকস্থলীর কাজই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিঃসরণ করা। তো আমাদের জানতে হবে যে আমরা কোন সময়টাতে খাবারটাকে দিলে এই গ্যাসটা আমাদের খাবার হজমের কাজে আসলে ব্যবহৃত হবে, এটা ওইখানে আর জমা থাকবে না। এইটুকু নলেজ যদি আমরা রাখতে পারি তাহলে দেখা যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা নিঃসরণ হবে, খাবার যাবে, হজম হবে এবং খাবারটা বের হয়ে যাবে, আলটিমেটলি গ্যাসটাও বের
বের হয়ে যাবে। যদি আমরা এই সময়জ্ঞানটা রাখতে না পারি তাহলে যেটা হবে, আমাদের পুরো পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভরে থাকবে, খাবার যাবে, হজম হবে না, গ্যাসও বের হবে না। আলটিমেটলি যেটা হবে, আমরা পরবর্তী খাবারও খেতে পারবো না এবং এক ধরনের অস্বস্তি নিয়ে কিন্তু সারাটা দিন ঘুরে বেড়াবো। তো সব কিছুর একটাই সমাধান, সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন। এবং আমাদের জানতে হবে যে আমরা রোজা রাখার সময় ইফতার থেকে সাহারি পর্যন্ত আসলে কখন কি করব, কখন কোন খাবারটাকে প্রায়োরিটি দিব এবং কোন খাবারটাকে আমরা এড়িয়ে চলব। তো রোজায় অ্যাসিডিটি দূর করার জন্য আমরা প্রথমেই যে কাজটা করব, যখন ইফতার করতে যাব আজানের পরপর চেষ্টা করব, যারা অতিরিক্ত অ্যাসিডিটিতে ভুগছেন তারা অবশ্যই নর্মাল পানি দিয়ে আপনারা ইফতারটাকে শুরু করবেন। 2টা খেজুর এবং নর্মাল পানি দিয়ে রোজাটাকে ভেঙে আপনারা কিন্তু নামাজটা পড়ে ফেলতে পারেন। আমি সবসময় একটা কথা বলি, সারা দিন রোজা রাখার পরে 14 থেকে 15 ঘন্টা 16 ঘন্টা রোজা থাকার পরে হুট করে যদি অতিরিক্ত খাবার আমরা খেয়ে ফেলি, পাকস্থলীর উপর এটা মারাত্মক একটা প্রেশার পড়ে। আর আমরা খাচ্ছিও কিন্তু খুব হেলদি খাবার না, একদম ভাজা পোড়া যত রিচ ফুড আমরা ইফতারের সময় কিন্তু রাখছি এবং সেটা সময়ও দিচ্ছি না বডিকে, যে এতক্ষণ আমরা রেস্ট করলাম, বডিটাকে রেস্টে রাখলাম, আজান হওয়ার সাথে সাথে আমরা শুরু করে দিলাম গোগ্রাসে গিলা। এই জিনিসটা হজম তো হবেই না, বরং বাকি যে 7-8 ঘন্টা আমরা খাওয়ার সময় পাচ্ছিলাম ওই সময়টাও আমরা ঠিকমতো কাজে লাগাতে পারবো না। তো সব কিছু মিলিয়ে শুরুটা হবে আমাদের প্লেন ওয়াটার দিয়ে। যাদের আলসারের সমস্যা আছে তারা লেবুকে অ্যাভয়েড করে শরবত খাবেন, আর যাদের নর্মাল অ্যাসিডিটি আছে তারা প্লেন ওয়াটার খাওয়ার পরে কিন্তু অল্প লেবু, অল্প চিনি সমৃদ্ধ অথবা ফ্রুট জুস রাখতে পারেন। তো খাওয়ার পর 2টা খেজুর খাওয়ার পর কিন্তু আপনারা নামাজে চলে যেতে পারেন। নামাজ পড়তে আমাদের 10 মিনিটের মতো সময় লাগতে পারে। এরপর যদি আমরা খাবারটাকে খাই, ইফতারের যে আমাদের প্রধান যে খাবারটা মিলটা, তাহলে দেখা যাবে আর অ্যাসিডিটি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কারণ এই 10 মিনিটে বডি নিজেকে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টে নিয়ে গেল, সে বুঝে গেল যে এখন খাবার আসবে এবং সে ধীরে ধীরে প্রিপেয়ার্ড যে খাবারের জন্য তাকে হজম করতে হবে, সে রেডি হচ্ছে। তো এই সময়টা যদি আমরা না দেই, পাকস্থলী কিন্তু ভালোভাবে কাজ করবে না, এটাই বাস্তবতা। সো আমাদের নিয়ন্ত্রণ শক্তি বাড়াতে হবে যে 14-15 ঘন্টা না খেয়ে আছি আর পানি খাওয়ার পরে 10টা মিনিট যদি নিজেকে সময় দিতে পারি, এই নিয়ন্ত্রণটা যদি রাখতে পারি, তাহলে দেখবেন 80% অ্যাসিডিটি আপনার কমে যাবে। 80%, এখানে আর কোনো কথাই নাই। সো আপনার এই ছোট একটা স্টেপ কিন্তু আপনাকে অনেক বড় সফলতা দিবে। তো যখন আপনি ইফতারটা করবেন, সেখানে আপনি ভাজা পোড়াকে প্রায়োরিটি দিবেন। যদি খুব বেশি পছন্দ হয়, আপনি যে কোনো একটা পছন্দ করেন, সবই যদি আপনি রাখতে চান তাহলে তো হবে না, বডির তো একটা হিসেব আছে। আপনি সব কিছুকে যদি সব ভাজা পোড়ায় যদি 1-2টা করে রাখতে চান তাহলে তো সমস্যা। যেটা আপনার বেশি পছন্দ সেটাকে রাখতে পারেন। অথবা আপনি সবচেয়ে ভালো হয় চিরা, দই চিরা যদি কলা রাখতে পারেন, অথবা ওটস, মুড়ি, দুধ, কলা যদি রাখা যায়, এটা কিন্তু অ্যাসিডিটি দূর করতে খুব বেশি ভালো সাহায্য করে থাকে। এরপরে বলবো মিনিমাম 2 ঘন্টা নিজেদেরকে সময় দেন, পরবর্তী খাবারের জন্য বডি রেডি হোক। আমরা এমনভাবে খাবারগুলোকে খাবো, এমন পরিমাণে খাবো যেন সেটা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে হজম হয়ে যায়। আর এখন আমাদের বেশিরভাগ মানুষের একটাই চিন্তা যে সারাক্ষণ রোজা ছিলাম, সারাদিন রোজা ছিলাম, ইফতারে এমনভাবে খাবো যেন রাতে আর খেতেই না হয়। সো এই মেসেজ যদি আমরা নিজেদের মধ্যে আগেই দিয়ে রাখি, তাহলে বডি কিন্তু আসলে আমাদের সাপোর্ট দিবে না এবং আমরা অ্যাসিডিটি কেন না আরও নানা ধরনের জটিলতায় পড়ে যাব। তো সেক্ষেত্রে 2 ঘন্টা পরে যদি রাতের খাবার আমরা খাই, সেখানে আপনার ঘরে যা আছে আপনি তাই খেতে পারেন। তবে যাদের অ্যাসিডিটি অতিরিক্ত তারা রুটিটাকে অ্যাভয়েড করবেন, নরম ভাতকে প্রায়োরিটি দিবেন এবং শাকসবজির বেলায় বলবো শাককে অ্যাভয়েড করে চলেন। রোজার মধ্যে যতটা সম্ভব শাক অ্যাভয়েড করেন। যদি খেতে মন চায় রাতের বেলায় অল্প একটু রাখতে পারেন, সাহারিতে রাখার প্রয়োজন নেই। আর সবচেয়ে ভালো হয় যদি পানি জাতীয় সবজিগুলোকে আপনারা রাতের খাবারে রাখতে পারেন বা সাহারিতে রাখতে পারেন, এটা সবচেয়ে ভালো, এটা হজমের জন্য খুব ভালো কাজ করে। আর ঘুমানোর আগে যদি একটু দই অথবা 1 গ্লাস ঠান্ডা দুধ খেতে পারেন, সেটাও কিন্তু আপনার অ্যাসিডিটিকে দূর করতে সাহায্য করবে। পাশাপাশি সাহারিতে যখন আমরা ওঠার পরেই চেষ্টা করব একটু পানি খেয়ে নিতে। পানি খেয়ে আমরা ফ্রেশ হয়ে এখানে 5 মিনিট সময় পাবো, তারপর আমরা খেতে বসবো। তো খাওয়ার সময় যেটা করতে পারি, অবশ্যই ভাত থাকবে, নরম ভাত যেটা বলছিলাম। সাহারির সময় শাকটাকে অ্যাভয়েড করা, পাশাপাশি আমরা মাছ, মাংস রাখতে পারি, যার যেটা আছে বাসায়। এবং সবজি হিসাবে অবশ্যই সোলিউবল ফাইবার সমৃদ্ধ যে সবজিগুলো আছে সেগুলো রাখবো, যেমন পানি জাতীয় সবজি, লাউ, চাল কুমড়া, পেঁপে, চিচিঙ্গা, ঝিঙা, এগুলো কিন্তু অ্যাসিডিটি দূর করতে খুব ভালো কাজ করে। আর সব মিলিয়ে আসলে অ্যাসিডিটি দূর করতে পানির ভূমিকা কিন্তু অনেক বেশি। আমরা সবসময় বলে থাকি যে পুরো রোজায় ডিহাইড্রেশনকে দূর করার জন্য কমপক্ষে 10 থেকে 12 গ্লাস পানি যেন
আমরা পান করতে পারি সেটা মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে পানি পান করার নিয়মটা কিন্তু খুব জরুরি। খাওয়ার মাঝখানে পানি খাওয়া যাবে না। আপনি সব কিছু মেনে চলেন, যদি খাওয়ার মাঝখানে পানি খান তাহলে আপনার অ্যাসিডিটি দিনে 3টা কেন 4টা ওষুধ দিয়ে আপনি কমাতে পারবেন না। এটাই হচ্ছে সবচেয়ে সরল সত্য, মানতে কষ্ট হলেও এটাই ঠিক। খাওয়ার মাঝখানে যাদের পানি খাওয়ার অভ্যাস আছে তারা 3 থেকে 4টা গ্যাসের ওষুধ খেয়েও কখনো অ্যাসিডিটি দূর করতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে? খাওয়ার মাঝখানে পানি খাওয়া বাদ দিতে হবে। খাবেন কখন? খাওয়ার 10 মিনিট আগে, খাওয়ার 10 মিনিট পরে। জাস্ট এই ছোট নিয়মগুলো মানতে পারলে দেখা যাবে অ্যাসিডিটি নিয়ে আপনাদের আসলে চিন্তা করার কিছু নাই। গ্যাসের ওষুধ ছাড়াই আপনারা আসলে রোজাগুলো করতে পারবেন এবং রোজার পরেও আপনাদের গ্যাসের ওষুধ লাগবে না। তার মানে হচ্ছে আমাদের নিয়মতান্ত্রিক জীবনযাপনই কিন্তু আমাদের ভালো থাকার মূল চাবিকাঠি। তো আমরা সব কিছু জানি, আসলে মানতে যে আমাদের কেন এত সমস্যা আমি এই জিনিসটা বুঝি না। ছোট কিছু নিয়ম মানলেই কিন্তু হয়ে যাচ্ছে, আপনি অনেক বড় সমস্যার থেকে কিন্তু বের হয়ে আসতে পারবেন। তো আশা করি আল্লাহ আমাদের এই ব্যাপারগুলো বোঝার তৌফিক দিবেন। আমরা ধীরে ধীরে নিজেদেরকে একটু পরিবর্তন করার চেষ্টা করব। আর অ্যাসিডিটি, পেটে গ্যাস হওয়াটা কিন্তু আমাদের জন্য রহমত, ঠিক আছে? আমরা সব কিছুকে আসলে জটিল করে ফেলি বলেই এই অবস্থা। আমাদের যদি পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত না হয় আমাদের খাবারই হজম হবে না। এটা আমাদের জন্য একটা রহমত, এটা আল্লাহর তরফ থেকে আসছে। কিন্তু আমাদের বুঝতে হবে আমরা খাবার কতটুকু দিব, কোন সময়ে দিব এবং কোন খাবারগুলো অ্যাভয়েড করব। এইটুকু নলেজ যদি থাকে এবং পানি খাওয়ার নিয়মটা যদি আমরা জানি তাহলে কিন্তু আলটিমেটলি আর গ্যাসের ওষুধ লাগছে না। এমনিতেই আমরা গ্যাসের ওষুধ ছাড়া অ্যাসিডিটিকে দূর করে রোজাগুলো চমৎকারভাবে রাখতে পারবো। আর আল্লাহর ইবাদতের জন্য যেহেতু সুস্থতা দরকার, তো আমরা আশা করছি যে আমরা ধীরে ধীরে সচেতন হব এবং এই ছোটো ছোটো নিয়মগুলো মেনে চলে আসলে আল্লাহর ইবাদত করব এবং এই রোজাটাকে পার করতে পারবো। সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।